হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। কেমন আছো তোমরা সবাই? তোমাদের থেকে আমি এখন বহু দূরে। ঘর বাড়ি, কাছের মানুষজন, দেশ সব ছেড়ে এসে গেছি একটা নতুন দেশে। নতুন কোনো জায়গায় এসে অনেক হোঁচট খেতে হয় প্রথম দিকে। আমরাও খাচ্ছি টুকটাক। বহুদিন ধরেই আমি ব্লগ এডিট করতে পারছি না, অনেক ব্লগ জমে আছে। এখানে আসার পর একটা হিউজ টাইম জোন চেঞ্জ হয়েছে, যে কারণে আমাদের ঘুমের ভীষণ সমস্যা হচ্ছে। আর তার জন্য যা হয়, শরীর একদমই ঠিক নেই। আজ যেদিনটার ব্লগ আপলোড করছি, ক্যানাডা আসার এক সপ্তাহ আগে ইন্ডিয়াতে থাকাকালীন রনকে আমরা বর্ধমানে রেখে কলকাতা এসেছিলাম, যাতে নির্বিঘ্নে আমরা এখানকার সমস্ত জিনিস গাড়িতে বোঝাই করে নিয়ে যেতে পারি। আর এটাই ছিল আমাদের লাস্ট জিনিস নিয়ে যাওয়ার ব্লগ। এর দুদিন পরেই আমাদের গাড়িটা বিক্রিও হয়ে যায়, মানে বড় গাড়িটার কথা বলছি। ওটা তো আর রেখে দিয়ে গিয়ে কোনো লাভ নেই, পড়ে থেকে থেকে শুধু নষ্টই হবে। বাড়িতে যদি কেউ চালাতে জানতো তাহলে হয়তো তাকেই দিয়ে যেতাম। ফ্রিজ ম্যাগনেট আর এই আর্টিফিশিয়াল গাছটা আমি নিয়ে যাব ক্যানাডায়। আজকে সকালে শুধু বিস্কিট আর চা দিয়ে ব্রেকফাস্ট করেছি, কারণ বাড়িতে তো কিছুই নেই। আর সকালে উঠে আমরা দুজন এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে বাইরে গিয়ে কিছু খাবার নিয়ে আসবো সেটারও সময় হয়নি। আর তাছাড়া আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে এখান থেকে বেরিয়ে পড়বো, তাই আর সকালের খাবারে খুব একটা জোর দিইনি। রনর আর আমাদের মিলিয়ে কত বই সব এক জায়গায় করাতে বুঝলাম যে এই এত বই আমার ক্যানাডায় নিয়ে যাওয়া সম্ভব নয়। যে কটা বই আমি বেছে রেখেছিলাম নিয়ে আসবো বলে, সেই কটাও নিয়ে আসতে পারিনি, কারণ বইয়ের ওজন তো অনেক বেশি হয়। একটা ব্যাগের মধ্যে বইগুলো গুছিয়ে রেখে এসেছি। নেক্সট যখন কুরিয়ার আসবে ইন্ডিয়া থেকে ক্যানাডা, তখন বলেছি পাঠিয়ে দিতে। আর এই যে ছোট্ট পিঙ্ক কালারের বক্সটা দেখছো, এটা বিয়ের সময় আমার নাচের সব স্টুডেন্টরা মিলে আমাকে গিফট করেছিল। ওরা আসলে এটা ভেবে দিয়েছিল যে এটার মধ্যে আমি মেকআপ রাখবো, কিন্তু এত মেকআপ তো আমার নেই। কিন্তু তবুও এই ব্যাগটা আমার সঙ্গে থেকে গেছে সব সময়। তবে এখন এটা রণ নিজের ব্যাগ করে নিয়েছে। যত রকমের কুড়িয়ানা পাথর, কাঠি বা ঘরের পড়ে থাকা অপ্রয়োজনীয় জিনিস যেগুলো নাকি ওর প্রয়োজনীয়, সেগুলো সব এই বক্সের মধ্যে ও জড়ো করে রেখে দিয়েছিল। মাইক্রোওভেনটাও বর্ধমানে নিয়ে যাব, এখানে ফেলে রেখে আর লাভ কি। ওখানে নিয়ে গেলে ওরা একটু ব্যবহার করতে পারবে। সব গুছিয়ে নিয়ে নিচে নামিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে তারপর আমরা এসে স্নান করে খেয়ে বেরিয়ে পড়বো, কারণ খাওয়ার পরে আর এত ভারী কাজ করতে পারবো না। আজকে সকাল থেকেই আমরা দুজনেই কাজে ব্যস্ত এবং মনটাও এই কাজের মধ্যেই রয়েছে। তবে কোথাও গিয়ে বারবার মনে হচ্ছে যে এই বাড়িটাকে ছেড়ে আমরা চলে যাচ্ছি। এই কষ্টটা কিছুতেই আজকে সকাল থেকে আমি দূর করতে পারছি না। আগের বছরেই যেহেতু আমাদের ভিসা হয়ে গেছিলো, ভেবেছিলাম তখনই পাঠিয়ে দেবে, কিন্তু যেহেতু পাঠালো না, প্রজেক্টও পাচ্ছিল না, তাই ভেবেছিলাম যে এখন বোধহয় আর পাঠাবে না। নিজেদের ঘর হাতে পাওয়ার পর সেটাকে মনের মতো করে সাজাতে শুরু করেছিলাম। যদিও আমরা খুব বেশি কিছু কেনাকাটি করিনি, ফার্নিচার তো আমাদের সব ছিলই, শুধু কয়েকটা জিনিস একটু বদলেছি। রনকেও বড় স্কুলে ভর্তি করার জন্য পরিকল্পনা করে ফেলেছিলাম। ঠিক তখনই হঠাৎ করেই অফিস থেকে জানালো যে এরকম আমাদের নেক্সট মান্থেই চলে যেতে হবে। যে সময় দিদা চলে গেল, তার 2-3 সপ্তাহ পরেই আমরা এই খবর পেয়েছি। তখন মনে হয়েছিল যে দিদাই বোধহয় আমাদের ধরে রেখেছিল, যাতে শেষবারের মতো তাকে একবার দেখে যেতে পারি। সব কাজ শেষ করে স্নান করে রেডি হয়ে নিয়েছি, এইবার খেয়ে নেব। আমরা অর্ডার করেছিলাম একটা ফিশ থালি আর একটা ভেজ থালি। ফিশ থালিটা অবশ্যই দ্বীপের, ও তো মাছ ছাড়া কিছু ভাবতেই পারে না। সঙ্গে ছিল আলু ভাজা, ডাল, আলু ফুলকপির তরকারি আর পাঁপড়। আর আজকে বীভৎস গরম। দুটো থালা নিয়ে সোজা চলে গেলাম এসি ঘরে। আজকে সকালে রিনাদির সাথেও অনেক গল্প হলো। রিনাদির ভীষণ মন খারাপ যে আমরা চলে যাব। ওর সাথেও বেশ সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল তো। রিনাদি বলছিল যে আমি ফেরার সময় তাহলে একবার আসবো, তোমরা যখন দুপুরে খাওয়া দাওয়া সারবে তারপরে আমি আবার রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে যাব। আমি বারণ করে দিলাম, কারণ কখন খাবো কখন বেরোবো কোনো কিছুরই ঠিক নেই। এটার পর লাস্ট আরেকদিন কলকাতার বাড়িতে আসবো। সেদিন আমাদের বাড়ির রেজিস্ট্রি হবে এবং স্কুটিটা আমরা দুজনে চালিয়ে বর্ধমান ফিরবো। সেইবারও রনকে নিয়ে আসবো না। আরও একবার বাড়িটাকে দেখতে পাবো, এই আশা বুকে মেঁধে ফিরে যাচ্ছি। আমাদের মতো বোধহয় বাড়িটারও মন খারাপ হচ্ছে আমাদের জন্য। সবই নেওয়া হলো, শুধু রনর এত খেলনা সেগুলো আর নিতে পারলাম না। দীপ শুধু ওর ব্যাট আর বলটা নিয়ে নিল, যেটাও সব থেকে বেশি পছন্দ করে। এটা সৃজাতা আর সুমনজয়দা কিনে দিয়েছিল ওরা যখন আমাদের বাড়িতে এসেছিল। চলো এবার ফাইনাল বেরিয়ে পড়ি। খাবার আগে এত জিনিস রেখে দিয়ে এলাম, তারপরেও আমাদের দুবার ওপরে আসতে হলো। গাড়ি বোঝাই শুধু জিনিস আর জিনিস। একটা সংসার তৈরি হয় কত কিছু দিয়ে।
ওদিকে রনও উদ্ব্যস্ত হয়ে যাচ্ছে যে কখন মা বাবা আসবে, এইভাবে তো কখনো থাকেনি, এই প্রথম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে গিয়ে আবার দেরি করে ফেললাম, কারণ সকাল থেকে এত কাজ করেছি, স্নান করে যেই খেলাম আর শরীরটা একদম ছেড়ে দিল, মনে হলো একটু রেস্ট না নিয়ে যেতেই পারবো না। দীপ তো আবার টানা গাড়ি চালাবে, তাই আমি বললাম তুমি 5 মিনিটের মতো পাওয়ার ন্যাপ নিয়ে নাও, তারপর বেরোবো। বাইরে বেরোতেই দেখি প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ, চারিদিক অন্ধকার হয়ে এসেছে আর বিশাল একটা ঝড় উঠেছে। দেখা যাক, খুব যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে আবার কোথাও দাঁড়িয়ে যেতে হবে। আমাদের বিয়ে হয়েছে প্রায় 8 বছর হয়ে গেল। এর মধ্যে প্রায় 5 থেকে 6 বার আমরা বিভিন্ন জায়গায় সংসার পেতেছি, আবার তুলে নিয়ে অন্য জায়গায় চলে গেছি। বিয়ের পর প্রথম ঘর বাঁধি ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর আমার কাছে খুব প্রিয় একটা শহর। তারপর করোনার জন্য চলে আসি বর্ধমান। বর্ধমানে 1 বছর থাকার পরে আবার চলে যাই ক্যানাডা। ক্যানাডায় 2 বছর থাকার পরে আবার চলে আসি ইন্ডিয়া, এবং এখানে এসে কলকাতায় আমরা থাকতে শুরু করি। কলকাতায় 2 বছর থাকার পরে আবার এখন আমরা চলে যাচ্ছি ক্যানাডা। তবে এরপর আর খুব একটা এদিক ওদিক করা যাবে না, কারণ রণ বড় হচ্ছে, ওর পড়াশোনা শুরু হয়ে যাবে। যে কোনো একটা জায়গায় আমাদের স্থিত হতে হবে। এইরকম একটা ওয়েদারে গরম চা খাবো না তা কী করে হয়। লাবণ্যতে দাঁড়ালাম এবং দুজনে গরম গরম 1 কাপ করে চা খেলাম। চায়ের সাথে টাটাও খেতে ইচ্ছা করছিল, কিন্তু আজকে আবার একটা ইনভিটেশন আছে, তাই জন্য পেট ফাঁকা রাখতে হবে। বাড়ি ঢুকেই রনকে নিয়ে সোজা চলে এলাম দিব্যশ্রীদির বাড়িতে। দিব্যশ্রীদির মেয়ের আজ জন্মদিন। দিব্যশ্রীদির ইনভিটেশন আমি কোনোভাবেই মিস করি না, খুব প্রিয় একটা মানুষ আমার কাছে। সুন্দরী, ও মাই গড, কেক নিয়ে এসছে একজন। এই হলো বার্থডে গার্ল, দিব্যশ্রীদির এক ছেলে এক মেয়ে। ছেলেটা একদম দিব্যশ্রীদির মতোই দেখতে হয়েছে, আর মেয়েটা বাবার মতো, মানে অরিন্দমদার মতো। রণ এখানে এসেই পেয়ে গেছে একটা রিটার্ন গিফট। দিব্যশ্রীদি হলো বর্ধমানের একজন নামকরা নৃত্যশিল্পী। এই ভিডিওতে যতজনকে দেখতে পাচ্ছ তার 90% দিব্যশ্রীদির স্টুডেন্ট। আর এই মুহূর্তে যাকে ভিডিওতে দেখা যাচ্ছে, এই মিষ্টি মেয়েটা হলো আমার এক দিদির মেয়ে। সেই দিদি আমাদের পাশের বাড়িতেই থাকতো বিয়ের আগে, এই যে মৌ দিদি। ছোটোবেলায় বহু খেলেছি ওদের সাথে, এখন আমাদের ছেলেমেয়েরা একসাথে খেলছে। এই অনুষ্ঠানটা যে পুরো জায়গাটায় হচ্ছে, এটাই হলো দিব্যশ্রীদি নাচের স্কুল। এখানেই ও ক্লাস করায়। আজকের মেনুতে ছিল চিকেন চাপ, তার সাথে চিকেন বিরিয়ানি। এই মেনুটা আমি আগে থেকেই জানতাম, তাই জন্যই চায়ের সাথে আর টাটা খাইনি। থ্যাংক ইউ। কি খাবি? আজকে এখন ক্যানাডায় রবিবারের সকাল। দীপ চিকেন রান্না করছে, তাই আমি একটু ফাঁকা সময় পেয়েছি। ইন্ডিয়ায় এখন রবিবার শেষ হতে চলল, সবাই ঘুমিয়ে পড়বে আর কিছুক্ষণ পরেই। আমার ঘরের জানলার বাইরে একটা ভিন্ন দেশ, ভিন্ন দেশের মানুষ, আর আমার ফোনের ভেতর আমি এডিট করছি আমার দেশের ভিডিও। একটা অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি। এই বিরিয়ানি আর চিকেন চাপটা অসাধারণ খেতে ছিল। এক তো ওরা গরম গরম সার্ভ করছিল, চিকেনটাও নরম, ভাতগুলোও সুন্দর গোটা গোটা অথচ নরম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এলাম তাহলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড নাইট।